আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা, আশা করি সকলে বেশ ভালো আছেন। চলে এসেছি কিন্তু আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং আপনারা কিন্তু এখন শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আমি কিন্তু আজকে হাজির হয়ে গিয়েছি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, আপনাদের সকলের প্রিয় এবং পছন্দের একটি অনুষ্ঠান আমার ক্যাম্পাস অনুষ্ঠানটি হয়ে থাকে প্রতিদিন ঠিক রবিবার সন্ধ্যা 7টা থেকে 8:30 পর্যন্ত। সো যারা যারা এখনো টিউন করেনি দ্রুত টিউন করে ফেলুন, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবং আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুটি চমৎকার মাধ্যমও রয়েছে। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে ঠিক রাইট মেসেজ অপশনে, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস আপনার মনের যত কথা আছে তা লিখে আমাদেরকে পাঠিয়ে দিন ঠিক 7171 এই নম্বরে। এছাড়াও কিন্তু আমাদের সাথে যুক্ত হওয়ার আরও একটি চমৎকার মাধ্যম রয়েছে, এবং মাধ্যমটি কিন্তু হলো কমেন্ট সেকশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করে নিতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2, এবং সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার আজকের বিশেষ লাইভটি। এবং আমাদের সাথে কিন্তু রয়েছে আজকে বিশেষ একজন অতিথি, যিনি আমাদের সাথে এর আগেও একবার যুক্ত হয়েছেন, তবে আজকেও যুক্ত হয়ে গিয়েছেন একটি ভিন্ন মাত্রায় একটি ভিন্ন অনুষ্ঠান নিয়ে। আজকে যুক্ত হয়েছে ভাইয়া আমার ক্যাম্পাসে। এবং আমার সাথে আজকে যারা রয়েছেন সকলকে গুড ইভিনিং, এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে সকলকে স্বাগতম। এবং আমাদের আজকের এই আমার ক্যাম্পাসের ইভিনিং শোটি হবে খুবই জাঁকজমকপূর্ণ, এবং আসলে আজকে বিনোদনটা ঠিক যতটুকু থাকবে তার থেকেও আজকে আমাদের যে লজিক্যাল কোশ্চেনগুলো থাকবে সেগুলো একটু বেশি থাকবে। সো যারা যারা এখনও যুক্ত হননি জলদি জলদি যুক্ত হয়ে যান। এবং আজকের শোটা একটু বেশি স্পেশাল, কারণ আমাদের সাথে কিন্তু আছেন আমাদের ক্যাম্পাসের পরিচিত মুখ, ছাত্রদের অনুপ্রেরণা মোহাম্মদ মাসুদ রানা ভাইয়া। তো ওয়েলকাম ভাইয়া আমাদের আজকের শোতে আপনাকে। তো ভাইয়া প্রথমে আসলে জিজ্ঞেস করবো, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে রেডিও বিক্রমপুরের অর্ণা শো যারা আছে এবং যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ওকে, সো শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে আজকে আপনারা আমাদের ক্যাম্পাস লাইফ, ক্যারিয়ার এবং মোটিভেশন সবকিছুই কিন্তু শুনতে পারবেন, সবকিছুই কিন্তু আজকে চলবে। তো চলুন আজকের মতো শুরু করা যাক। তো প্রথমে আসলে আমি ভাইয়াকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। এবং ভাইয়া, যদিও আমরা সকলেই জানি, তবু আমাদের যারা দূর বিদেশ থেকেও দেখে এবং যারা অজানার তো শেষ নেই, তো তাদেরকে জানিয়ে দিতেও ভাইয়া একটু যদি আপনি প্রথমে আপনার নাম এবং পরিচয়টি আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদেরকে আবারও জানিয়ে দিতেন। আমি মোহাম্মদ মাসুদ রানা, মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য। খেলাধুলার সাথে অতীতে সম্পৃক্ত ছিলাম, বর্তমান সময়ে সামাজিক কাজকর্মের সাথে জড়িত আছি। যে কোনো ধরনের সামাজিক কাজ বা মানবিক কাজকর্মের সাথে করার ক্ষেত্রে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো ভাইয়া যেহেতু নিজের সম্পর্কে বলছিলেন, ভাইয়া একটু নিজের ক্যাম্পাসটা যদি একটু আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের কাছে তুলে ধরতেন। আমার ক্যাম্পাস বলতে আমাদের পড়াশোনা সরকারি হরঙ্গা কলেজে। আমরা 97 এসএসসি বেচ, 97 পর 98 সালের দিকে আমরা এসএসসি পাশ করে আমরা ক্যাম্পাসে সরকারি হরঙ্গা কলেজে ভর্তি হই। সেই সময়ের স্মৃতিগুলো আসলে বলতে গেলে ক্যাম্পাসের সেই সময়টা সবার জীবনে হয়তো বা একটু আলাদাভাবেই স্মরণে থাকে বা স্মৃতিতে থাকে। তেমন করে আমার জীবনের ক্ষেত্রেও সেই ক্যাম্পাসের প্রথম দিনের ঘটনা বা প্রথম সেই সময়গুলোর ঘটনা সবার মতো করেই আলাদাভাবে স্মৃতিতে জায়গা করে রয়েছে। তো সেই সময়ের সেই ক্যাম্পাস সবসময় মিস করি, এবং আমরা এখনও সময় হলে সেই ক্যাম্পাসে যাই, আগের মতো করে না হলেও মোটামুটি আমাদের মতো করেই যাই। সেই সময়টাকে একটু ছোঁয়ার চেষ্টা করি, কিছু সময় দেওয়া হয়। তো ভাইয়া, আমার এরপর আপনার কাছে আসলে যে প্রশ্ন থাকবে যে ক্যাম্পাস জীবনে ভাইয়া কি কারণে বা কিসের জন্য আপনি পরিচিত ছিলেন? সেই সময়ে ক্যাম্পাসে আমার মূল পরিচয়ের জায়গাটা ছিল খেলাধুলার বিষয়টি, যেহেতু আমি ক্রিকেট খেলতাম। এই খেলাধুলার বিষয়টি নিয়ে যতটুকু পরিচয় ছিল সেই সময় সবাই যেভাবে চিনত আমাকে ক্রিকেট খেলার কারণে চিনত। আচ্ছা, তো ভাইয়া স্টুডেন্টদের মাঝে আপনি যে পজিটিভ এনার্জিটি ছড়ান, এটা আসলে আপনার মাঝে ভাইয়া কোথা থেকে আসে?
আসলে আমি যে স্টুডেন্টদের মাঝখানে পজিটিভ এনার্জি ছড়াই সেটা আমি ঠিক নিজেও জানি না। কারণ আমার যেটা করা দরকার বা করা উচিত, যখন স্টুডেন্ট বা এই বয়সের কারোর সাথে কথা হয়, তখন আমি আমার মতো করেই বা তাদের মতো করেই আমি কথা বলার চেষ্টা করি। হয়তোবা সেই জায়গা থেকেই তারা আমাকে পজিটিভভাবে গ্রহণ করে। এই পজিটিভভাবে গ্রহণ করার বিষয়টি হয়তোবা তাদের মধ্যে পজিটিভ এনার্জি ছড়ায়। তো ভাইয়া আমার আপনার কাছে এরপরে যে প্রশ্নটা থাকবে যে প্রত্যেকেরই ভাইয়া নিজের ক্যাম্পাস নিয়ে একটা মানে ভিন্ন রকম একটা আবেগ থাকে এবং ভিন্ন রকম গল্প বা ভিন্ন রকম ঘটনা থেকে থাকে, এবং আমরা জানি যে প্রত্যেকের কাছে তার ক্যাম্পাস জীবনের প্রথম দিনটি একটু বেশি স্পেশাল। তবে আপনি আপনার ক্যাম্পাস জীবনের প্রথম দিনে কি এমন স্মরণীয় ঘটনা ছিল, একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। প্রথম দিনের একটি ঘটনাই আমার একটু মনে পড়ে। সেটি হলো আমরা যখন প্রথম দিন ক্যাম্পাসে যাই, তখন আমার সাথে অন্যান্য যারা ফ্রেন্ড ছিল তাদের পরিচয় হয়, অনেকেই নতুন পরিচয় হয়। সেই সময় আমার একজন মেয়ে বন্ধু, তার সাথে পরিচয় হওয়ার পরে সে যখন হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয়, আমি মানে সেই হাতটি ধরিনি। এই কারণে যে ওই সময়টাতে একজন মেয়ে ফ্রেন্ডের হাত ধরা বা তার সাথে হ্যান্ডশেক করাটা ঠিক বেমানান ছিল, বা আশেপাশে যারাই ছিল তারা একটু অন্যভাবে দেখতো। এই বিষয়টি আমার আলাদাভাবে এখনো মনে আছে। আচ্ছা, মানে শুনতে কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগছে এবং কিছুটা জমে উঠেছে কিন্তু আমাদের আজকের আড্ডা। তো এবার আসলে অনেক তো মানে একটু মজা হলো। তো এবার আসলে আমরা আমাদের যে অ্যাকচুয়াল সেগমেন্ট আমরা আজকে সেটাতে চলে যাব, এবং আমরা এখন আসলে ভাইয়ার ক্যাম্পাস লাইফ এবং এক্সপিরিয়েন্স গুলো নিয়ে একটু আড্ডা দিব। তো প্রথমে আসলে আমরা এখন ভাইয়ার ক্যাম্পাস লাইফটা নিয়ে একটু ডিটেলসে কথা বলি ভাইয়া। তো আমার এই প্রশ্নটি আসলে ভাইয়ার জন্য থাকবে, ভাইয়া আপনার মতে আদর্শ ক্যাম্পাস লাইফ আসলে কেমন হওয়া উচিত? আসলে ক্যাম্পাস লাইফ আমি সেভাবে যদি বলতে যাই, স্টুডেন্টের জন্য বা যারাই কলেজে পড়াশোনা করেছে তাদের সবার কাছেই ক্যাম্পাস লাইফটা একটু আলাদাভাবে জায়গা করে নেয় এবং সবার স্মৃতিতেই থাকে। তেমন করে আমার জায়গা থেকে আমি যেভাবে দেখেছি, আর মূলত যেহেতু আমি খুব পড়াশোনাটা সিরিয়াসলি করিনি, তাই পড়ালেখার বিষয় যেটা থাকে সেই বিষয়ে হয়তো আমার অ্যাডভাইস বা পরামর্শ দেওয়ার কিছু নেই। তবে এইটুকু বলতে পারি যে প্রতিটা মানুষের জীবনে যদি কিছু হতে চায়, কেউ যদি কিছু করতে চায়, তাহলে তার পড়াশোনার বিকল্প কিছু নেই। এটি তার জীবনের সবচাইতে বড় একটি বিষয় এবং গুরুত্ব দেওয়া উচিত। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের পড়াশোনা এতটাই সিরিয়াসলি নিয়ে ফেলি যে আমাদের ব্যক্তিগত আহ, জীবনের যে সময়ের যে কৈশোর বা তারুণ্যের যে বিষয়গুলো থাকে স্মৃতিতে, সেই বিষয়গুলো আমরা হারিয়ে ফেলি। তো আমাদের প্রত্যেকের লাইফে যদি এই কৈশোর বা তারুণ্যের স্মৃতি না থাকে, ভালো স্মৃতি না থাকে, তাহলে আমাদের পরবর্তী একটা সময় যে আমাদের অনেক বেশি হতাশার মধ্যে পড়তে হয়। পরিস্থিতির সাথে আহ, মানানসই বা মানিয়ে নেওয়ার যে বিষয়, সেই জায়গাতে আমাদের অনেক প্রবলেম হয়ে দাঁড়ায়। তাই আমি বলবো যে পড়াশোনাকে অবশ্যই সিরিয়াসলি নেওয়া উচিত প্রত্যেকেরই, এবং তার পাশাপাশি তার সমসাময়িক যে বয়সটি থাকে সেই বয়সকে তার উপভোগ করা উচিত আনন্দের সাথে। অবশ্যই ভাইয়া যে কথাগুলো বলেছে তা কিন্তু একেবারেই যুক্তিযুক্ত। তো আসলে ভাই আমরা কিন্তু জানি যে বর্তমানে যেই আমাদের যে একটা জেনারেশন আছে, যে ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু এমনিতেই কিছুটা হলেও পথভ্রষ্ট। তো আপনার কাছে কি মনে হয় যে এই সময়ে এসে বাচ্চারা আসলে কি কি ধরনের ভুল করে? আসলে একটা সময় যেমন আমরা যেই বয়সটি পার করে চলে আসি, তার পরের জেনারেশন বা এর পরের জেনারেশনগুলোকে আমরা একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করি। হয়তোবা আমরা তাদের মতো করে দেখার চেষ্টা করি না, দেখেই মনে হয় যে তারা হয়তোবা ভুল পথে চলছে বা তাদের এই কাজগুলো ঠিক না। তো আমার মনে হয় যে আসলে ভুল প্রত্যেকটা বয়সেই মানুষ যখন বিশেষ করে তারুণ্যের বয়সে থাকে, ভুল ত্রুটি সবারই থাকে। কিন্তু যে যত দ্রুত সেই ভুলটাকে সংশোধন করতে পারে, তার জীবন, আগামী জীবন তত বেশি সুন্দর হয়। তো ভুল থাকবে, অবশ্যই ভুল থাকে মানুষের, কিন্তু ভুলগুলোকে সংশোধন করাটাই সবচেয়ে জরুরি কথা। আহ, আমিও ভাই আসলে একেবারে সহমত, এবং এরপরে আসলে ভাই আমি যে কথাটা বলবো যে একটা স্টুডেন্ট মানে ক্যাম্পাস লাইফটা যখন আমাদের আসে, স্পেশালি কলেজ লাইফে, এবং আমরা জানি যে এসএসসি কমপ্লিট করার পর আমাদের কাছে এইচএসসিটা একটা মুখ্য ভূমিকা পালন করে জীবনে, কারণ এরপর থেকে আসলে এই সার্টিফিকেটটা থেকেই আসলে আমাদের জীবনের অনেকটা মানে গতিপথই একদম বদলে যায়। তবে এই সময় আসলে ক্লাস, ফ্রেন্ডস, টিচার্স, পড়াশোনা
ইভেন্ট, প্রোগ্রাম, ভলান্টিয়ারিজম সবকিছু কিভাবে একসাথে অ্যাকচুয়ালি ট্যাকল দেওয়া সম্ভব? আপনি আসলে কি পরামর্শ দেবেন সকলকে? আসলে আমরা যখন স্কুল লাইফে থাকি তখন দেখা যায় অনেকটা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমরা একটা মনে হয় জীবনে এই স্কুল জীবনটা কবে শেষ হবে, এই স্কুল জীবনটা শেষ হলে হয়তো আমরা মুক্তি পাবো বা একটা স্বাধীন লাইফের দিকে আমরা যেতে পারবো। তো সেই একটি আকাঙ্ক্ষা থেকে আমরা যখন স্কুল লাইফ শেষ করে কলেজের ভর্তি হই তখন অনেকটাই আমরা বেশি স্বাধীন চেতা হয়ে যাই। আমরা ভাবি যে আমাদের আর কোনো একদম। বাধা থাকবে না, আমরা একেবারে স্বাধীনভাবে চলাফেরা করব। তো সেই ক্ষেত্রে অনেক সময় জেনারেশন একটি গ্যাপের বিষয় থাকে, অভিভাবক বা সিনিয়র যারা থাকে তারা সেই স্বাধীনতা বা স্বাধীন চেতার যে বহিঃপ্রকাশ অনেকে সেভাবে হয়তো বা পজিটিভলি গ্রহণ করতে পারে না। তখন দেখা যায় একটু অনেকে বিরূপ মন্তব্য করেন, অনেককে নিয়ে একটু নেগেটিভ ভাবে দেখেন। কিন্তু আমি মনে করি যে এই বয়সের সবাইকে নেগেটিভ ভাবে দেখার কিছু নেই। আমরা প্রত্যেকেই এই বয়সটি পার করে এসেছি, আমরা প্রত্যেকেই জানি যে তারুণ্য সবসময় দেয়াল ভাঙার বাধা ভাঙার একটা উদ্দীপনা কাজ করে। তো সেই জায়গা থেকে দেখলে হয়তোবা তাদের সেই স্বাধীন চেতা মনোভাবকে আমরা কখনো নেগেটিভ ভাবে দেখবো না, আমাদের পজিটিভ ভাবে দেখা উচিত। এবং এবার আসলে ভাইয়া যে কথাগুলো বলেছে আমি সবগুলোর সাথে একমত। এবং আমরা যতদূর জানি যে ভাইয়ার ক্যাম্পাস সরকারি হরগঙ্গা কলেজ ক্যাম্পাসটি ছিল। তো বর্তমানে ভাইয়া আমরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড দেখতে পারতেছি। এবং রিসেন্টলি ঘটে যাওয়া একটা খুবই দুঃখজনক একটা ঘটনা, ভাইয়া জেনেছেন কিনা আমি জানি না, এটা ক্যান্টিন রিলেটেড ছিল। তো এই বিষয়টা নিয়ে ভাই আসলে কি মন্তব্য করবেন? একটা ছাত্রের এরকম কাজ করা কি আদৌ ঠিক? আমি এই বিষয়টা যতটুকু জেনেছি পুরোপুরি জানার সুযোগ হয়নি ব্যস্ততার কারণে, তবে একদিন চলার পথেই একটি অন্য কাজের মাঝখানেই কথাটা শুনেছি এবং শোনার পরে আমি যে মন্তব্যটি করেছি বা এই সম্পর্কে সেটি হলো, একজন ছাত্র কখনোই এই ধরনের কাজ করতে পারে না। কলেজে যে কাজটি ঘটেছে সেদিন একজন ছাত্রের পক্ষে এটা কখনো সম্ভব না। শুধু সম্ভব হতে পারে তার পক্ষেই সে হয়তোবা মানসিকভাবে পরিপূর্ণ যদি সুস্থ না হয়ে থাকে, তার দ্বারাই হয়তোবা এই ধরনের কাজ হতে পারে। একজন ছাত্র কখনো তার শিক্ষকের সাথে এমন কোনো আচরণ করবে না যে আচরণটি আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো না। আমি এটাকে সমর্থন করি না এবং কোনো বিবেক সম্পন্ন বা সুস্থ মানসিকতার কোনো মানুষই এটাকে সমর্থন করার মতো না। প্রশ্নটা ভাইয়া এখানেই থেকে যায় যে আমরা ভাইয়া যেমন জানি এই জিনিসটা আসলে কিন্তু কোনো সুস্থ মস্তিষ্কের স্বাভাবিক মানুষের পক্ষে মানে মেনে নেওয়া সম্ভব না, বা এই জিনিসটাকে সাপোর্ট করা একেবারেই পসিবল না। তো ভাইয়া যারা এই জিনিসটাকে সাপোর্ট করছে এদের দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য ভাইয়া আসলে আপনি কি বলবেন? আমার আমার যতটুকু জানা যে এই বিষয়টাকে কেউই সমর্থন দিচ্ছে না। হয়তোবা যেমন আমি এই বিষয়টা সম্পর্কে যখন জানি তখন আমি একটি কথা বলেছিলাম যে এই বিষয়টা নিয়ে কারোই কোনো কথা বলা উচিত নয়। যে ঘটনাটা ঘটিয়েছে তার উচিত ক্ষমা তার কিভাবে আদায় করতে হবে তার উপর নির্ভর করে। তার পক্ষে যে ক্ষমা চাওয়ারও কেউ যে ক্ষমা চাইবে সেটাও উচিত না। সে তার শিক্ষকের কাছ থেকে কিভাবে ক্ষমা পেতে পারে সেটা তার বিষয়। শিক্ষক যদি ক্ষমা করে তাহলে কিছু বলার নেই, কিন্তু তার পক্ষে কেউ যাতে কোনো কথা না বলে, কেউ তার পক্ষ নেয়নি বলে আমি জানি। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার ভাইয়ার মতামতটা কিন্তু আসলে খুব সুন্দর ছিল। এবং এরকম বিষয়ে আসলে সাপোর্ট নেওয়াটাই আসলে একটা বোকামি বা পাগলামি বলা চলে। তো অনেকক্ষণ ধরে কিন্তু আমরা আড্ডা দিচ্ছি এবং আপনারা কিন্তু এতক্ষণ ধরে শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং এখন কিন্তু চলছে প্রতি রবিবারে ঠিক সন্ধ্যে 7টা থেকে 8:30টার নিয়মিত অনুষ্ঠান আমার ক্যাম্পাস। এবং আমার ক্যাম্পাসে কিন্তু আজকে অতিথি হিসেবে রয়েছে আমাদের সকলের প্রিয় এবং সকল ছাত্রদের অনুপ্রেরণা আমাদের মোহাম্মদ মাসুদ রানা ভাইয়া। এবং সাথে কিন্তু আছে আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। সো যারা যারা এখনো যুক্ত হননি, এখনো টিউন করেননি, দ্রুত টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবং অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। তো পরবর্তী প্রশ্নটি আমার কাছে যেটি থাকবে সেটি হলো আমরা আসলে ক্যাম্পাস পলিটিক্স নিয়ে কিন্তু অনেক কিছুই জানি।
তো আমাদের এই ক্যাম্পাস পলিটিক্স নিয়ে আসলে ভাইয়ার দৃষ্টিভঙ্গিটা কি? রাজনীতি মন্দ কিছু নয়। আমাদের প্রত্যেককেই রাজনীতি করতে হবে এমন কোনো কথা নেই, তবে প্রত্যেকটি মানুষকেই আমাদের রাজনৈতিকভাবে সচেতন হওয়া উচিত। এই রাজনৈতিক সচেতনতার ফলে আমাদের যে কাজটি হবে সেটি হলো রাজনীতির মধ্যে মন্দ প্রভাব বা মন্দ মানুষের প্রভাবটা কমবে। কারণ আপনি যদি রাজনৈতিকভাবে সচেতন হন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ভোটটি কাকে দেওয়া উচিত, কাকে দেওয়া উচিত নয়। আমরা অনেক ক্ষেত্রেই আমাদের যে দল ভিত্তিক ক্যাম্পাসে যে দল ভিত্তিক রাজনীতির অতিমাত্রায় প্রবণতা যেটা দেখি অতীত সময় থেকে আমরা দেখেছি যে আহ, দলের একেবারে দলপ্রীতি হিসাবে যে কাজগুলো আমরা করি, আমাদের যে প্রতিটি দলের অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন যারা থাকে, সেই জায়গা থেকে আমি মনে করি যে দলগুলোর উচিত যে ক্যাম্পাসের রাজনীতিটা ঠিক ছাত্ররা যেভাবে চায়, তারা যেভাবে চিন্তা করে তাদের স্বার্থে বা তাদের মানসিকতার সাথে মিল রেখে নেতৃত্ব প্রদান করা এবং সেভাবেই যদি করা হয় তাহলে হয়তো বা ক্যাম্পাসের যে আমরা সুষ্ঠু রাজনীতির চিন্তা করি, ক্যাম্পাসের শিক্ষাঙ্গনে যে সন্ত্রাসমুক্ত বা মাদকমুক্ত নেতৃত্বের বিকাশের কথা বলি, সেই জিনিসগুলো অনেক বেশি সহজ হবে। ভাইয়া আসলে সুষ্ঠু ও স্বাভাবিক ক্যাম্পাস পলিটিক্স নিয়ে আসলে আপনার ধারণাটি কি? এটা কেমন হওয়া উচিত আসলে? আসলে এই জিনিসটি পুরোপুরি পুরোপুরি সম্পূর্ণভাবেই করা, যদি সত্যি কথা বলতে চাই আর এই যদি সময় আমরা আমাদের কলেজ ক্যাম্পাসটা নিয়ে একটু বলি ভাইয়া। এটাতে একমাত্র নির্ভর করে সেই কলেজের ছাত্ররা কি চায়, তারা কিভাবে তাদের ক্যাম্পাসকে দেখতে চায়, সেই মানসিকতার উপরই নির্ভর করে। যদি ক্যাম্পাসের ছাত্ররা ব্যক্তিগতভাবে কোনো অন্যান্য পাওয়ার পলিটিক্সের দিকে ঝোঁকে, তাহলে দেখা যায় সেই ক্যাম্পাসের বরাবরই অন্য দল প্রবণতা বা দলীয় প্রভাবটা বাড়তে থাকে। আর ছাত্রছাত্রীরা যারা আছে তারা যদি চিন্তা করে যে না, আমাদের ক্যাম্পাস আমরা যেভাবে চাই, আমরা যেই ধরনের নেতৃত্ব চাই তাদেরকে দিয়ে করতে হবে, তাদের যদি এরকম একটা প্রেশার থাকে, তাহলে হয়তো বা দলগুলো সেইভাবে চিন্তা করবে যে ছাত্রছাত্রীদের চাওয়া বা তাদের মতামতের ভিত্তিতে তাদের নেতৃত্ব দেওয়ার জন্য। যদি এভাবে হয় তাহলে হয়তো বা ক্যাম্পাসের পরিবেশটা অনেক বেশি ভালো থাকে, ছাত্ররা নিজেদের মতো করে তাদের ক্যাম্পাস তৈরি করতে পারে, গড়তে পারে। একদম ভাইয়া, আসলে খুবই রিয়েল কথা বললেন। আমি আশা করি সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা নোট নিচ্ছেন বিষয়গুলোর। তো এতক্ষণ তো আমরা অনেকটা হচ্ছিল যে আমাদের ক্যাম্পাস লাইফ এবং স্পেশালি আমরা আমাদের যে ক্যাম্পাস পলিটিক্স আছে এগুলো নিয়ে কথা বললাম। তো এরপর আসলে আমরা চলে যাব একটু কিছু মোটিভেশনাল এবং ক্যারিয়ার নিয়ে কথা বলতে। তো এবং আমরা জানি যে ক্যারিয়ার আর মোটিভেশন হলো একটা অন্যরকম একটা সেগমেন্ট আছে এই দুইটার মধ্যে। এবং ক্যাম্পাস মানে কিন্তু একটা মানে ড্রিম বিল্ডিং স্টেজ। কারণ আমাদের কলেজ ক্যাম্পাসটা যখন শুনি তখনই কিন্তু আমাদের মূলত আসলে স্বপ্ন দেখার শুরু মাত্র। তো আমরা দেরি না করে আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। তো ভাইয়া, আজকের এই সময়ে মানে আজকের এই প্রতিযোগিতামূলক সময়ে একজন শিক্ষার্থীর প্রথম টার্গেটটা আসলে কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে এই বিষয়ে বর্তমান সময়ে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হয়, বিশেষ করে জব সেক্টরে যদি এরকম হয়, সেই বিষয় সম্পর্কে আমার তত একটা ধারণা নেই। তো আমি আমার জায়গা থেকে যতটুকু জানি বুঝি সেই বিষয়টি আমি বলতে পারি যে প্রতিযোগিতা সব ক্ষেত্রেই সব জায়গাতে থাকবে। জীবনের চলার পথে প্রতিটি মানুষকেই কিন্তু একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়। একেবারে আমরা যখন প্রথম স্কুলে ভর্তি হই সেই সময় থেকে কিন্তু আমরা এক ধরনের প্রতিযোগিতার মধ্যেই নিজের ক্লাস 1, 2 এরকমভাবে আমরা প্রতিযোগিতার মধ্যে দিয়ে এগিয়ে যাই। অতএব জীবনের প্রত্যেক জায়গাতেই প্রতিযোগিতা থাকবে, কিন্তু আমি মনে করি যে সেই জায়গাটি থেকে আমাদের অনেক বেশি পাওয়ার ক্ষেত্রে আমরা যে আকাঙ্ক্ষা রাখি যে পেতেই হবে বা আমি আমি যা চাই তাই আমাকে পেতে হবে, এই জায়গাটি থেকে হয়তো বা সরে এসে যদি আমার হারানোর কোনো ভয় নেই এই মানসিকতাটা রাখে যে আমি আমার মতো করে যাই করি সেটা এনজয় করি, সেটাকে ভালো লাগা দিয়ে করি, তাহলে আমার মনে হয় অনেক বেশি সফল হওয়ার সম্ভাবনা থাকে। হারানোর ভয় অনেক সময় মানুষকে হতাশ করে, তার যে জায়গার লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে অনেক বেশি সমস্যা তৈরি করে মানসিকভাবে। তো ভাইয়া আসলে যে কথাই বলছেন এটা একেবারেই মানে ঠিক। এবং ভাইয়া, এই যে অনেকে যারা দিক হারিয়ে ফেলে তাদের জন্য আসলে ভাইয়া আপনি কি বলবেন? সেটাই যে হারানোর কোনো ভয় নেই। আপনি আপনার জীবনে নিজেকে যদি প্রশ্ন করেন আপনি কতটুকু ভালো আছেন, তাহলে আপনি সবচেয়ে ভালো উত্তরটা আপনিই পাবেন যে আসলে আমি ভালো আছি কি নাই।
তো নিজেকে ভালো রাখাটা বা নিজের এই ভালো ফিলটা উপলব্ধি করতে পারাটি আসলে মানুষের একটি বড় সফলতা। আমরা অনেক সময় আহ, সুখ বা দুঃখের যে বিষয়গুলো আমরা নিজেদের মধ্যে টেনে আনি, সেগুলো অন্যের সাথে নিজের একটা কম্পেয়ার করি যে সে এত ভালো আছে, আমি এরকম আছি। এই জায়গা থেকে কিন্তু আমাদের এক ধরনের দুঃখ তৈরি হয় বা হতাশা তৈরি হয়। প্রত্যেকেই প্রত্যেকের লাইফে সুন্দর থাকে এবং প্রত্যেকেই প্রত্যেকের লাইফে সফল, যদি সে এই তৃপ্তিটা অনুভব করতে পারে যে আমি আমার জায়গাতে ভালো আছি। এবং ভাইয়া আমি যদি আরো কিছু যদি বলি যে ভাইয়া আমাদের যে স্টুডেন্ট লাইফটা রয়েছে, স্টুডেন্ট লাইফে ভাইয়া পড়ালেখাটা তো ডেফিনেটলি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, তবে এর পাশাপাশি ভাইয়া ভলান্টিয়ারিজমের যে ব্যাপারটা রয়েছে সেটাও কিন্তু আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে খুব বেশি হেল্প করে। তো ভাইয়া আসলে আপনার কাছে কি মনে হয় যে স্টুডেন্ট লাইফে স্কিল ডেভেলপমেন্ট বিষয়টা ঠিক কতটা গুরুত্বপূর্ণ? এটা শুধু স্টুডেন্ট লাইফে না, আপনার যদি যারা পড়াশোনা করে না, দেখবেন তারা কিন্তু পড়াশোনা যখন করে না, এরপরে পরবর্তী সময়তে তারা কি কোনো না কোনো বিশেষ কাজের উপরে তারা দক্ষতা অর্জন করে, যেটি আপনি যখন পড়াশোনা শেষ করার আগে তাদেরকে দেখবেন তারা কিন্তু নিজেদের প্রফেশনাল একটা জায়গাতে পৌঁছে যায়, কারণ তারা ওই বয়সেই তারা একটি তাদের দক্ষতা অর্জন করে। তাই আমি মনে করি যারা শুধু পড়াশোনা করে তারা যদি এই চিন্তার মধ্যে থাকে যে আমাকে পড়াশোনা করে তারপর পড়াশোনার পরে আমার কিছু করতে হবে, তার চাইতে আমি মনে করি অনেক বেশি আপনার অনেক বেশি সুযোগ তৈরি হবে যখন আপনি পড়াশোনার সাথে সাথে নিজেকে নানা বিষয়ে দক্ষ করে তুলবেন, যেগুলো পরবর্তী সময়ে আপনার অনেক বেশি কাজে লাগবে। ওয়াও, একটু ডিফারেন্ট কিছু আমরা জানলাম ভাইয়ার থেকে। তো এরপরে আসলে আমি ভাইয়াকে যে প্রশ্নটি করব, ভাইয়া আপনার জীবনে আসলে সবচেয়ে বড় স্ট্রাগল কি ছিল? আমার জীবনে ব্যক্তিগত লাইফে একমাত্র সবচেয়ে বেশি রাজনীতির এই জায়গাতেই অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছে, কিন্তু এছাড়া বাকি যে পদগুলো ছিল সেগুলোতে খুব বেশি কষ্ট করতে হয়নি আমার। তবে একটি বলে না যে একটি শূন্যতা বা আফসোস থাকে মানুষের জীবনে, সেই জায়গাতে এরকম যে আমি যখন খেলাধুলা করেছি ক্রিকেট, তখন আমার মনে হয়েছে যে আমি ঠিক সেইভাবে খেলোয়াড় হতে পারিনি কেন। এই একটি জায়গায় আমার এটা মনে কি হয়েছে, ভাই স্টুডেন্ট লাইফের স্ট্রাগল ছিল? মানে ওই খেলাধুলার সময় বলা তখন চলে, স্টুডেন্ট বলা খেলাধুলা চলে। একসাথে, তখন মনে হচ্ছে যে আসলে ঠিক সেভাবে আমি স্বপ্নটা হয়তো বা দেখতে পারিনি, বা আমার মধ্যে স্বপ্নটা কেউ তৈরি করতে পারেনি, বা খেলাধুলার বিষয়ে যদি সেই সময় আমি স্বপ্নটা দেখতে পারতাম তাহলে হয়তোবা আমি খেলাধুলার সে জগতেই কিছু না কিছু করতে পারতাম। তো সেই স্বপ্ন দেখতে না পারার বিষয়টির একটি আফসোস থেকে যায়। এই কারণে আমি অনেক সময় খেলাধুলার বিষয়ে যখন আমরা দেখি যে আমাদের যে কোচিং করা হয়, সেই জায়গাতে আমরা যতটা ফিজিক্যালি আমরা ট্রেন আপ করার চেষ্টা করি, তার চাইতে অনেক বেশি আমাদের খুদে খেলোয়াড়দের মনস্তাত্ত্বিকভাবে তৈরি করাটা অনেক বেশি জরুরি। তাদের মধ্যে যদি আমরা স্বপ্ন তৈরি করে দিতে পারি, তাহলে আমাদের অনেক কিছু বলতে হবে না, সে নিজ থেকেই অনেক কিছু করে নেওয়ার একটা তার মধ্যে তাগিদ থাকবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। আপনারা কিন্তু এখন শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনুষ্য রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 7টা নিয়মিত অনুষ্ঠান আমার ক্যাম্পাস। এবং আমার ক্যাম্পাস নিয়ে কিন্তু সাথে আছে আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং অতিথি কিন্তু আমাদের সাথে রয়েছে আমাদের সকলের প্রিয় সকল ছাত্রদের অনুপ্রেরণা মোহাম্মদ মাসুদ রানা ভাইয়া। অসংখ্য ধন্যবাদ। তো ভাইয়াকে আসলে এবার আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের জন্য একটি প্রশ্ন করব যে ভাইয়ার আসলে প্রিয় মোটিভেশন লাইন বা উক্তি কি ভাইয়া? আমি একটি কথা সবসময় সবচেয়ে বেশি আমি আমার ক্ষেত্রে কাজ করে, সেটি হলো পজিটিভ থাকা। একটি কথা যেমন আছে না, এ নেগেটিভ মাইন্ড উইল নেভার গিভ ইউ পজিটিভ লাইফ। এই কথাগুলো আমি সবসময় মেনে চলি, এবং এটি আমি যখন থেকে এই কথাটা মেনে চলি তখন থেকে অনেক ক্ষেত্রেই আমি নিজের মধ্যে পজিটিভ এনার্জি পাই। আমার কাছে মনে হয় যে আপনি যদি মানুষের কাছ থেকে নেগেটিভ মানুষের কাছাকাছি যান, তাহলে আপনি আপনার মধ্যে থেকে যে পজিটিভ লাইট সেটি আপনি হারিয়ে ফেলবেন। আপনি যত বেশি পজিটিভ মানুষের কাছাকাছি থাকবেন, পজিটিভ কথা শুনবেন, তত বেশি আপনার মধ্যে আত্মবিশ্বাসের যে জায়গাটি থাকে সেই জায়গাটি অনেক বেশি প্রসারিত হবে। এই কথাটি আমি সবসময় মেনে চলি এবং এই কথাটিতে আমি দৃঢ়ভাবে বিশ্বাস রাখি। আমি ওয়াও, মানে খুবই পাওয়ারফুল একটা কিন্তু থট এটা। সবসময় পজিটিভ থাকতে হবে, আসলে এটাই বিষয়। আমরা যখন সবকিছু একটা পজিটিভ চিন্তা করতে থাকি এটার আউটপুটটাও না পজিটিভে আসে।
এবং আমরা যখন প্রথম থেকে চিন্তা করতে একটা নেগেটিভ জিনিস হবে, তখনই দেখা যায় যে নেগেটিভ কিছু একটা হয়। তো আমাদের যে আত্মমনোবলটা আছে এটাকে আসলে খুব স্ট্রং রাখতে হবে যে না, পজিটিভ কিছু একটাই হবে। তো অসংখ্য ধন্যবাদ ভাই, এতক্ষণ আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। তো ভাইয়া আমরা আজকে একটা গেম খেলতে চাইছিলাম। ঠিক আছে। ভাইয়া আমরা একটা র্যাপিড ফায়ার একটা গেম খেলি, যেখানে ভাই আমি আপনাকে দুইটা অপশন দেবো, আপনার একটা সিলেক্ট করতে হবে এবং আমি আপনাকে একটা প্রশ্ন করবো, আপনার তৎক্ষণাৎ আপনার মাথায় যেটা আসবে সেটাই বলতে হবে। ঠিক আছে, ট্রাই করি। রেডি ভাইয়া? ঠিক আছে, তো শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধু যারা এখনো যুক্ত হয়নি দ্রুত যুক্ত হয়ে যান, কারণ এখন আসলে আমরা আপনাদের সকলের প্রিয় মাসুদ রানা ভাইয়ের সাথে একটা গেম খেলবো। তো আমরা দেরি না করে আমরা আমাদের আজকের র্যাপিড ফায়ার পর্বে চলে যাই। তো ভাইয়া, টি নাকি কফি? টি। মর্নিং পার্সন অর নাইট ওল? মর্নিং। ফেভারিট স্পট অন ক্যাম্পাস? কৃষ্ণচূড়া। মোস্ট মেমোরেবল স্টুডেন্ট? বন্ধু পাবেন। ওয়ান ওয়ার্ড টু ডিসক্রাইব টুডেস ইউথ? কোনটা? আমাদের আজকের প্রজন্মকে ভাইয়া ব্যাখ্যা করতে একটা শব্দ। আজকের প্রজন্ম লাইট। এবং আপনার একটা গোপন ট্যালেন্ট যেটা কেউ জানে না। আমি গান গাইতে পারি না। ভাই এটা তোমার ট্যালেন্ট হলো না। এটা আমার একটা আফসোস, আমি এই কাজটা অনেকবার চেষ্টা করে পারিনি। আচ্ছা, ভাইয়ার আজকে আসলে একটু ভিন্ন রূপ আমরা দেখতে পেলাম, মানে একটু গেম খেলা হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো আসলে ভাই কেমন লাগলো গেম খেলে? এই ধরনের গেম আগে খেলিনি, তবে ভালোই লাগছে। ভাইয়া র্যাপিড ফায়ার পর্বে আসলে আমরা একটু টুকিটাকি একটু বের করার চেষ্টা করি। তো আমরা আসলে ভাইয়ার যে আসলে গোপন ট্যালেন্টটা, বাট ভাইয়ার যে গোপন একটা আত্মগ্লানি রয়েছে সেটা আজকে আমরা জানতে পারলাম, যে ভাইয়া আসলে গান গাইতে না পারার ভাইয়ার একটা আফসোস আছে। বাট ভাই আমার কাছে মনে হয় ভাই চেষ্টা করলে খুব ভালো গান গাইতে পারবেন। না, আমি সেটা চেষ্টা করছি কিন্তু এটা হয় না। ভাই আমাদের সামনে কি একটু চেষ্টা করা যায়? না না, এটা কখনো এটা গোপন। আচ্ছা, তো এবার আসলে আমরা একটা খুবই সিরিয়াস একটা ইস্যু নিয়ে কথা বলবো ভাইয়া, স্টুডেন্ট প্রবলেমস এবং এটার সলিউশন। আমরা প্রবলেম নিয়ে যেহেতু কথা বলবো, সলিউশন নিয়েও ভাইয়া কথা বলার আজকে চেষ্টা করব। তো আমরা আসলে আর দেরি না করে আমরা আমাদের আজকের এই যে মেইন টপিকটা রয়েছে সেটাতেই চলে যাই। তো ভাইয়া বেশিরভাগ সময় আমরা দেখি যে বর্তমানে যে স্টুডেন্টরা রয়েছে এরা মেন্টালি খুব স্ট্রেস থাকে, খুব স্ট্রেস নিয়ে থাকে এবং এই স্ট্রেস থেকে একটা এনজাইটি তৈরি হয় এদের মাঝে। তো এই ব্যাপারে স্টুডেন্টরা মানে সবচেয়ে বেশি কি ভুল করে ভাইয়া? আমার মনে হয় যে এই সময়ে যারা স্টুডেন্ট রয়েছে তারা আমাদের যেহেতু টেকনোলজির প্রভাব অনেক আগের চাইতে অনেক বেশি বেড়েছে। যেমন আমরা আমাদের সময়ে যে মোবাইল ফোন বা আদার্স ছিল না, পুরো বিশ্বটাকে দেখতে আমাদের অন্যভাবে দেখা হতো। আর এখন যেমন অনেকটাই হাতের মুঠোয়, সেই জায়গা থেকে আমাদের প্রতিযোগিতাটা অনেক বেশি। আমাদের পৃথিবী যে দ্রুত এগিয়ে যাচ্ছে, যে দ্রুত সমস্ত মানুষের জীবনযাত্রার পরিবর্তন করছে, এগুলোর একটা প্রভাবও স্টুডেন্টদের মধ্যে পড়ে। তারা হয়তোবা কেউ কেউ সেই পরিবর্তনের সাথে নিজেদের সেভাবে মানিয়ে নিতে পারে না, বা সেভাবে গতির সাথে নিজেদের গতি রাখতে পারে না। তো সেক্ষেত্রে অনেকে হতাশ হওয়াটাই স্বাভাবিক। এভাবেই হয়তো অনেকে হতাশাগ্রস্তের মধ্যে পড়েন। তো তাদের উদ্দেশ্যে আমার একটি কথা থাকবে যে জীবনে প্রত্যেকেরই কখনো কখনো হতাশার মধ্যে পড়তে হয়। হতাশা আপনার জীবনে আসবে, কিন্তু আপনার কাজ হলো সেই হতাশাটাকে আপনি যত দ্রুত কাটিয়ে উঠতে পারবেন তত আপনি বেশি এগিয়ে যেতে পারবেন। কখনো হতাশাকে দীর্ঘ সময় ধরে রাখতে নেই। আপনার জীবনে এটি আসবেই, কোনো না কোনোভাবে আসবেই, কিন্তু আপনার কাজ সেটিকে যত দ্রুত আপনি আপনার আকাশ থেকে সরিয়ে দিতে পারবেন ততই আপনার আকাশ হতে বেশি রোদ ঝলমলে সফল হয়ে উঠবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অ্যাকচুয়ালি আমার পরবর্তী প্রশ্ন ভাইয়া একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ এই টপিকটা নিয়ে অত বেশি আমাদের কথা বলা হয় না। তবে ভাইয়া বর্তমান জেনারেশন একটু বেশি কিন্তু প্রেম আকুল বলা চলে। এদের মাঝে প্রেম ভালোবাসার ব্যাপারটা অনেক বেশি, তবে ভালোবাসার মতো ভালোবাসা না। মানে বর্তমানে ভাইয়া এরকম হয় যে ভাইয়া তো আসলে ব্যাপারগুলো বুঝেন, যেহেতু বর্তমান জেনারেশনের সাথে ভাইয়া চলাফেরা রয়েছে। যেমন ভাইয়া বলা চলে, আজকে তুমি আছো কালকে তুমি নেই। তোমাকে ঘিরে হয়তো অনেক স্বপ্ন, তুমি না থাকলেও আবার কিছু আসে যায় না। তো এই বিষয়টা কিন্তু বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি এফেক্ট ফেলে। এবং এই ক্ষেত্রে আসলে ভাইয়া রিলেশনশিপ ইস্যুসগুলো কি মানে কি সত্যিই পড়াশোনা অনেক বেশি প্রভাব ফেলে?
আপনার কি ধারণা ভাইয়া? আমার কাছে মনে হয় যে একটি প্রভাব ফেলারই কথা। কারণ আমরা যখন কোনো একটি দিকে ধ্যান দিতে না পারি, তখন স্বাভাবিকভাবে আমি যেটি চাচ্ছি সেভাবে আমার কিন্তু বিষয়টা আয়ত্তে আসে না। পড়াশোনা একটি ধ্যানের বিষয় থাকে। তো এই রিলেশনের কারণে অনেক সময় সেই ধ্যানের বিষয় যেটি থাকে সেটিতে অবশ্যই স্বাভাবিকভাবে বিঘ্ন ঘটার কথা। তবে রিলেশনশিপ আমরা পজিটিভভাবেই দেখি। কিন্তু সেটির মধ্যে অবশ্যই এমন কিছু থাকতে হবে যেটি আমাকে শুদ্ধ রাখবে, আমার পবিত্রতা বা আমার মনের যে আকাঙ্ক্ষা সেই জায়গাগুলোতে যাতে শুদ্ধ থাকে, সেই জায়গাগুলোর পরিশুদ্ধতার মধ্য দিয়ে আমাদের রিলেশনশিপটা পবিত্র একটি বন্ধনের মধ্যে থাকতে পারে। কিন্তু সেগুলোর মধ্যে যদি আমাদের যে পশ্চিমা সংস্কৃতি বা আমাদের যে সংস্কৃতির সাথে আমরা পরিচিত নই, বা আমাদের ফ্যামিলির যারা থাকে মুরব্বী, বা সামাজিকতা পারিবারিক যে মূল্যবোধ, সেই জায়গার সাথে যে রিলেশনগুলো সেভাবে খাপ খাইয়ে নিতে পারে না, সেই রিলেশনগুলো এড়িয়ে যে আমাদের পজিটিভভাবেই যে রিলেশনগুলো আমাদেরকে তৈরি করবে, আমাদের ধ্বংস করবে না, আমাদের সৃষ্টি করবে, সেই রিলেশনের দিকেই আমাদের বেশি পজিটিভভাবে গ্রহণ করতে হবে। এর বাইরের বিষয়গুলো যদি আমরা বাদ দিতে পারি, তাহলে হয়তো বা রিলেশনশিপটাকে কেউ আর নেগেটিভভাবে দেখার কথা না। অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে আমি ভাইয়ের বিষয়ে একটা কথা যেটা বলবো, আমি আসলে যখনই চেষ্টা করি ভাইয়া হয়তো কোনো একটা কিছু নেগেটিভ একটা উত্তর হয়তো দিবে, কিন্তু ভাইয়া আসলে সবকিছু একটা পজিটিভ সলিউশন চিন্তা করে, এবং যেটা সত্যি অনন্য একটি চিন্তা ভাবনা এবং অ্যাপ্রিসিয়েটেবল। তো অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সকলের মাঝে আপনার এই পজিটিভ ধারণাগুলো ছড়িয়ে দেওয়ার জন্য। তো এরপর আসলে আমার ভাইয়ের কাছে যে প্রশ্নটি থাকবে যে ভাইয়া, ফ্যামিলি প্রেশার ভার্সেস পার্সোনাল গোল, দুইটাকে ব্যালেন্স করার জন্য কি টিপস দিবেন আপনি ভাইয়া? আমাদের অনেক সময় আমরা, যেমন আমি যখন আমার বাবা মার সন্তান ছিলাম, তখন তারা আমাকে নিয়ে স্বপ্ন দেখতো। এখন যেমন আমি আমার সন্তান আছে, আমি কিন্তু আমার সন্তানকে নিয়ে চিন্তা করি। আমার মনে হয় যে বাবা মা সবসময় তার স্বপ্নটাকে সন্তানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টাটা বেশি করে, যে আমি সামাজিকভাবে বা আমার আত্মীয় স্বজন সবার কাছে যাতে আমার মুখ উজ্জ্বল থাকে, তার জন্য আমি যেভাবে চাই আমার সন্তানকে সেভাবে তৈরি করতে চাই। এরকম একটা প্রেশার অনেক ক্ষেত্রেই সন্তানদের উপর থাকে। কিন্তু আমরা ঠিক সন্তানদেরও কিছু মানসিকতা থাকতে পারে, চিন্তা ভাবনা থাকতে পারে, তাদের নিজস্ব স্বপ্ন থাকতে পারে। সবার মধ্যে কিন্তু সব গুণাবলী থাকে না। আমরা নিজের সন্তানের মাঝে মাঝে সব ধরনের গুণাবলী আশা করি। তো তার কারণে হয়তো বা অনেক সময় আমরা সন্তানের উপর বেশি প্রেশার দিই। কিন্তু তাদের অনেক ক্ষেত্রে তারা যদি মোটামুটি সব বিষয় বোঝার মতো উপযুক্ত বয়স হয়, তখন তাদেরও কিছু ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া উচিত। তাদের স্বপ্নের পথ কি তারা নির্ধারণ করতে পারলে সেই ক্ষেত্রে সহযোগিতা করাটাই বেশি ভালো। কিন্তু আমি যদি আমার সন্তানদের উপর আমার স্বপ্ন চাপিয়ে দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা প্রেশারটা বেশি পড়ে যায়। আহ, আসলে ভাইয়া ব্যাপারটা আসলে এরকম, যেমন ভাইয়া আহ, আপনি যদি পাইলট হতে চান কিন্তু আপনার প্যারেন্টস যদি চায় যে না ও ডক্টরই হবে, তখন ভাই নিজের ব্যক্তিগত স্বপ্ন আর বাবা মায়ের স্বপ্ন দুইটা ব্যালেন্স করা খুবই ডিফিকাল্ট হয়ে ওঠে। তো এই ক্ষেত্রে আসলে স্টুডেন্টদের কার কথা আসলে মানা উচিত, তার নিজের না তার বাবা মার স্বপ্ন? অবশ্যই অবশ্যই আমি মনে করি যে পৃথিবীতে তার সন্তানের জন্য তার বাবা মাই সবচাইতে ভালো বন্ধু। অভিভাবক বলেন যাই কিছু বলো, সবচাইতে ভালো যে মানুষটি, যে আপনার সবচাইতে তার স্বার্থের বাইরে যে আপনার স্বার্থের কথা ভাববে বা আপনার মঙ্গলের কথা ভাববে, সেটা কিন্তু বাবা মাই। অতএব বাবা মা যদি আপনার কোনো বিষয়ে আপনার সাথে আপনার মনে হয় যে তাদের কোনো বিষয়ে চাপ মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনার উচিত অন্ততপক্ষে বাবা মার সাথে আপনার ব্যাপারটা শেয়ার করা। অনেক ক্ষেত্রে সন্তানদের সেভাবে শেয়ার করা হয় না, সে হয়তো বা রাগ বা ক্ষোভ অথবা বিরক্ত প্রকাশ করে। কিন্তু সেটা না করে যদি একটু সহজ হওয়ার চেষ্টা করে, বাবা মার কাছে বলার চেষ্টা করে সে আসলে কিভাবে চাচ্ছে কি যাচ্ছে, তাহলে তাদের মধ্যে সম্পর্কটাও ভালো থাকে এবং সামনের পথগুলো তার চলার জন্য অনেক সহজ হয়। বাবা মা আরো বেশি সাপোর্ট করতে পারে তার মতো করে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার ভাইয়ের কাছে পরবর্তী আসলে প্রশ্নের যাওয়ার আগে আমি এই কথাটি আসলে বলবো যে ফ্যামিলি প্রেশার আর নিজের স্বপ্নের মধ্যে আসলে আহ, বাবা মা কখনোই আসলে আমাদের খারাপ চায় না, এবং এটা 100-তে 200% সত্যি কথা। এবং যেটা বলবো যে সবসময় বাবা মার কথা মতো চলতে হবে বিষয়টা এরকম না। তবে বাবা মাকে যদি আমি বুঝিয়ে বলি যে
আমি আসলে এরকম স্বপ্ন দেখছি, আমার মন এখানে মানে আটকাচ্ছে। তো বিষয়টা না ইজি হয়ে যায়, এবং বাবা মার সাথে থেকে ক্লোজ যেহেতু কেউ হয় না, বাবা মাকে আসলে নিজের সবচেয়ে ভালো বন্ধু মনে করতে হবে। তখনই আসলে আমরা আমাদের মানে নিজের যেই এই প্রবলেমটা থাকে, লাইক প্যারেন্টসের স্বপ্ন এবং নিজের স্বপ্নের ব্যাপারটা, তখন এটা আসলে খুব ইজি হয়ে ওঠে। এবং আমরা তখন বুঝতে পারি যে আমাদের স্বপ্নের মধ্যে কি কি ডিফিকাল্টিস আছে, এবং প্যারেন্টসের স্বপ্নগুলো পূরণ করার জন্য আমার মধ্যে কি কি ঘাটতি রয়েছে। তো এই সব কিছু যখন একটা সলিউশনের মধ্যে কিন্তু চলে আসবে এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করলে। তো এটাই তো, এগুলোই আসলে ভাইয়া যেগুলো হলো এগুলোই আসলে আমাদের সলিউশন হয়ে ওঠে। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো আরেকটা বিষয় যেটা থাকে ভাইয়া, যে অনার্স লাইফে ওঠার পর আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু ভাইয়া জব প্লাস পড়াশোনা একসাথে কন্টিনিউ করি। তো ওই ক্ষেত্রে ভাইয়া জব প্রেশার, তারপর ভাইয়া ধরেন ফাইনাল ইয়ারে রয়েছে, এরকম যদি হয় ভাইয়া ফাইনাল ইয়ারে, এবং তখন জব প্রেশার, কারণ ফ্যামিলিকে সাপোর্ট করতে হয়। তো ওই ক্ষেত্রে ওই স্টুডেন্টদেরকে ভাইয়া আসলে আপনি কি পরামর্শ দেবেন, কিভাবে কি ম্যানেজ করবে? আসলে যে পারে সে সবভাবেই নিজেকে ম্যানেজ করে নিতে পারে। সব কাজ সবাইকে দিয়ে হয় না। আবার অনেক মানুষই আছে দেখবেন যারা একসাথে অনেকগুলা কাজই করতে পারে। যদিও সময়ের প্রয়োজনে অনেককেই অনেক কাজের সাথে যুক্ত থাকতে হয়, কিন্তু সে বিশেষ কোনো একটি কাজের ক্ষেত্রে তার আলাদা একটি দক্ষতা থাকে। প্রত্যেকটি মানুষের উচিত তার যে কাজটির উপরে বিশেষভাবে সে মনে করে যে এই কাজটি আমার করতে ভালো লাগে এবং এই কাজটি করলে আমি নিজের মধ্যে এক ধরনের ভালো লাগা অনুভব করতে পারি, বা নিজে ধ্যানমগ্ন হয়ে সেটা আমি করতে পারি দীর্ঘ সময় ধৈর্যের সাথে, তাহলে সেই বিশেষ যে দক্ষতার দিক সেই দিকটিকে মনোযোগ দিয়েই যদি সে এগিয়ে যায়, তাহলে আমি মনে করি যে তার হতাশা তার মধ্যে কম কাজ করবে এবং সামনের দিকে সে ভালোভাবে এগিয়ে যেতে পারবে। আর যদি একসাথে অনেকগুলো কাজ করা হয় কিন্তু কোনোটাই ভালোভাবে হয় না, দেখা যায় শেষে যে তার আসলে খুব ভালো কিছু অর্জন করা হয় না। কারণ কোনো না কোনো একটি দিকে মানুষের বিশেষ দক্ষতা থাকে, সেই দিকটিকে যদি গুরুত্ব দেয় তাহলে অনেক বেশি সফল হওয়ার সুযোগ থাকে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া আসলে যারা হতাশ, তাদেরকে ভাইয়া এক লাইনে আপনি কি বলবেন, তাদের জন্য কি বলবেন আসলে? এক লাইনে এটাই, যখন হতাশ থাকবে তখন জাস্ট চিল করো। মানে ভাইয়া কেমন করে চিল করবে, যেমন একটা আমি ট্যুর দিয়ে দিবে? যেমন আমি আমার একটি কথা বলি, আমি যখন পলিটিক্যাল বিষয়ে যখন আমি বাড়ির বাইরে থাকতাম, বাসায় আসতে পারতাম না, তখন পুলিশের অনেক প্রেশার থাকতো, মোবাইল ফোন ইউজ করতে পারতাম না, আমার সাথে যারা থাকতো তারা সবাই খুব হতাশাগ্রস্ত থাকতো। আমি তখন ওই সময়টাতে আমার সাথে যারা ছিল তারা এই অভিজ্ঞতাটা তাদের রয়েছে, তো ওরা শুধু জানে আমি ওই সময়টাতে কিন্তু একেবারে খুব রিল্যাক্স মুডে থাকতাম। অনেক ধরনের চাপ প্রেশার অনেক কিছু আছে, এমন দেখা গেছে যে আমাকে পুলিশ পেলে যে কোনো পরিস্থিতি পড়তে পারে, এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার। তখনও আমি খুব রিল্যাক্স মুডেই দেখা গেছে সময় মতো খাওয়া দাওয়া করে একেবারে আরামে ঘুম দিছি। এরকম যদি থাকা যায় তাহলে আমি মনে করি যে হতাশার জায়গাটা অনেক কেটে যায়। কারণ সময় শেষে, দিন শেষে যে আপনার কোনো জিনিসই স্থায়ী কিছু না। আপনার খারাপ সময়টা যেমন স্থায়ী না, ভালো সময়টাও স্থায়ী না। অত সময় যেমনই হোক নিজের মতো করে মানিয়ে নেওয়াটাই সবচেয়ে ভালো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এবং ভাইয়া আজকের শোটা কিন্তু আসলে একটু ডিফারেন্ট ছিল, তো কেমন লাগলো আসলে আপনার আজকে? আমি এর আগে প্রথম যখন এই জায়গাতে এসেছি, সেটি আমার প্রথম ছিল। সেদিন আমার কাছে আলাদা একটি বিষয় ভালো লেগেছে। আজকে দ্বিতীয়বার, এর আগে আমার আসার কথা ছিল, সময়ের কারণে আমি আসতে পারিনি। এই জন্য আমি বলেছি যে রেডিও বিক্রমপুরে যারা আছেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করেছি। বরাবরই আমার আসতে ভালো লাগে, এই জন্য আমি মনে করি না যে আমি বিশেষ কেউ, আমি সাধারণ অন্য মানুষদের মতোই। কিন্তু যতটুকু আমার এই জীবনে অর্জন হয়েছে, যতটুকু আমি যা শিখেছি, সেইটুকু থেকে যদি কারো কোনোভাবে কাজে লাগে, সেটুকু যদি একজনেরও হয়, সেটাও আমার অনেক বড় প্রাপ্তি হবে। সেই জায়গা থেকে এই জায়গাতে যতবারই আমাকে ডাকা হয় আসার জন্য, বলার জন্য, আমি চেষ্টা করি আসার জন্য, এবং আমার কাছে আসতে ভালো লাগে। না ভাইয়া, আজকের শুধু আসলে আপনাকে পেয়ে আসলে খুব সত্যি মানে খুব দারুণ লাগলো ভাইয়া, এবং অসংখ্য ধন্যবাদ ভাই আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আমাদের সাথে কিন্তু ইতিমধ্যে অনেক শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা যুক্ত হয়ে আছে। তো আমরা একটু কমেন্ট সেকশনে চলে যাই। তো
তার মধ্যে ভাইয়া যেটা হাইলাইটেড থাকবে, একজন শ্রোতা বন্ধু আমাদেরকে প্রশ্ন করেছে যে ভাইয়া, একজন লিসেনার বলছে যে ভাইয়া আমি নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলছি, এটার উত্তর আসলে কি দিবেন ভাইয়া? আসলে আপনি তখনই নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন যখন আপনি আপনার চারপাশের মানুষজন আপনার নেগেটিভ বিষয়গুলো আপনার সামনে বেশি উপস্থাপন করবে। আমাদের আশেপাশের মানুষ যখন এটা বোঝায় তুমি এটা পারবে না, তুমি এটা করতে করতে যেও না, বা তোমাকে দিয়ে এটি হবে না, এই ধরনের কথাবার্তা যখন আমরা বেশি শুনি, আমাদের চারপাশের এই ধরনের বলার মানুষ বেশি থাকে, তখন আমরা নিজের মধ্যে সেই আত্মবিশ্বাসের জায়গাটি পাই না। কোনো কিছু করতে গেলে নিজেদের মধ্যে ভয় জাগে, কি করব পরে আবার না হলে মানুষ কি বলবে, এরকম একটি ভয় থেকে আমরা কাজটি করা হয় না। তা আমি বলবো যে কিছু করার আগে এই ধরনের যদি আপনি আত্মবিশ্বাস আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি প্রথমে যে কাজটি করবেন, আপনার আশেপাশে যারা এই ধরনের নেগেটিভ কথাবার্তা বলে তাদের কথা শোনা আপনি বন্ধ করে দিবেন। আপনি নেগেটিভ, আপনার মধ্যে নেগেটিভ পুশ করে যারা, তাদের সাথে আপনি একটু দূরত্ব বজায় রাখবেন। সবসময় পজিটিভ চিন্তা করবেন, দেখবেন আপনার যে কনফিডেন্সের জায়গাটা সেটা অনেক বেশি অ্যাক্টিভ থাকবে। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আসলে এবার আমি যদি বলি ভাইয়া, সবার জীবনে সমস্যা থাকে, আপনার জীবনে রয়েছে, তো আমি আসলে ভাইয়া একটা প্রশ্নের উত্তর চাইছি। যেমন ভাইয়া আজকাল আমি খুব বেশি স্টাডি প্রেশার প্লাস জব প্রেশার, সব কিছুতে অনেক বেশি প্রেশারের মধ্যে রয়েছে, তো নিজেকে চিল করার জন্য ভাইয়া কি করতে পারি? সেটা করার জন্য তুমি আপনকে নিয়ে যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারো, অথবা তোমার যখন মন চাইলো রাতে যে কোনো সময় তুমি আপনকে নিয়ে নদীর পাড়েও যেতে পারো, যখন যেটা চাইলো তোমার যাই মন, করতে হবে আপনকে নিয়ে করতে হবে ভাইয়া। মন যেটা চাইলো সেটা যদি করে ফেলতে পারো, তাহলে হয়তো অনেকটা তুমি প্রেশার থেকে রিলিজ করতে পারবে। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া, চেষ্টা করবো করার। মানে ভাই প্রেশারটা এই জন্য হচ্ছে কারণ ভাইয়া সময় ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এরকম হয়ে যাচ্ছে যে রাত 10টা বেজে গেছে, মাত্র বাসায় গেলাম, এরপরে মানে পড়তে বসতে হচ্ছে 2টা বেজে গেছে, আবার সকালে উঠে একটু তো মানে দেখতে হয় ভোর টোর, তারপর আবার 7টা বাজে বাসার বাইরে চলে যেতে হচ্ছে, এইরকম একটা প্রেশার যাচ্ছে। এই ধরনের রুটিনটা তোমার সবচেয়ে বেশি জরুরি। তোমার সময়ের সাথে যে কাজগুলো থাকে সেটার জন্য রুটিন ওয়ার্কটা সবচেয়ে বেশি জরুরি। এবং ভাইয়া সত্যি কথা বলতে ভাইয়া আমার কাছে মনে হয় যে ব্যস্তময় জীবন খুবই সুন্দর, অবশ্যই খুবই সুন্দর। কারণ ভাই এই সময় এসে আমাকে কোনো না হতাশা গ্রাস করতে পারে, না কোনো ওভার থিঙ্কিং, কিচ্ছু না, কোনো আজের চিন্তা ভাবনা তো নাই, যখন যে কাজ আলহামদুলিল্লাহ। সেটা। হ্যাঁ, কাজের প্রেশার এরকম থাকে। তো এরপরে আসলে ভাইয়া আমরা আমাদের যে কমেন্ট সেকশন আছে সেগুলোতে চলে যাই। হাফিজুর রহমান ভাইয়া বলছে বিক্রমপুরের নাম দেখলেই ইসাপুরের সেই করুণ ঘটনা মনে পড়ে যায়। ভাইয়া কি ঘটনা একটু যদি আমাদেরকে জানাতেন। রয়েছে রেজাউল ইসলাম বশির ভাইয়া, মাসুদ জানা ভাইকে ভালোবাসা জানিয়েছেন। ধন্যবাদ। রয়েছে জুয়েল হোসেন ভাইয়া, বলছে যদি রিলেশনশিপটা স্বাস্থ্যকর হয় তাহলে ক্ষতির চেয়ে ভালোই হয়। হ্যাঁ, এরকম অনেক পার্টনার থাকে যারা লাইক দুইজনে মিলেই পড়াশোনা করে, একজন একজনকে হেল্প করে, নোটস দেয়। ভাইয়া কি বলবেন? আমি 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 আমার স্টুডেন্ট লাইফে রিলেশনের মধ্যে জড়িয়েছিলাম, এবং বর্তমান আমার যে স্ত্রী সাকসেস এবং তাকে নিয়ে আছি। তো আমি এটাকে কখনোই নেগেটিভ ভাবে দেখি না, বরঞ্চ আপনি একাধিক রিলেশনের মধ্যে গেলে হয়তো আপনার মধ্যে বেশি ফ্রাস্ট্রেশন বা হতাশা কাজ করবে, কিন্তু আপনি যদি সঠিক মানুষটিকে চয়েস করতে পারেন, তাহলে হয়তোবা আপনি হতাশ হওয়ার চাইতে অনেক বেশি নিজেকে সৃষ্টি করতে পারবেন। যেহেতু আসলে আমরা আরেকটু সেগমেন্টটা পাল্টাই, যেহেতু আমরা ভাইয়ার হচ্ছে হলো যে ক্যাম্পাস লাইফ ভালোবাসা সম্পর্কে একটু জেনে গিয়েছি, তো ভাইয়া আরেকটু যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন ঘটনা, যে ভাই কিভাবে কি শুরু, তারপর পরিণয় কিভাবে, একটু যদি জানাতেন। আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের রিকোয়েস্ট ভাইয়া। আসলে প্রত্যেকেরই ক্যাম্পাস লাইফের মধ্যে এই ঘটনাটি থাকে, খুব কম মানুষই থাকে, যেমন আমাদের বন্ধুদের মধ্যেও আছে দু একজনের লাইফে এরকম ক্যাম্পাসের রিলেশনের বিষয়টি নেই, কিন্তু এছাড়া প্রত্যেকেরই কোনো না কোনোভাবে হয়ে যায়। তো দেখা গেছে আমাদের সময়ের যারাই ছিল বন্ধু, তারা এই রিলেশনগুলো প্রত্যেকেই কন্টিনিউ করেছে এবং একটি সাকসেসফুল লাইফের দিকেই তারা গিয়েছে। তো আমি মনে করি যে আসলে ব্যাপারটা এরকম যে মনের বিষয়টা আপনি কখনো কোনো নিয়ম, কোনো বাধা নিষেধ দিয়ে আসলে সেভাবে করা যায় না। এটা কখন কিভাবে
হয়ে যায় কেউই বলতে পারে না। তো সেই জায়গা থেকেই আপনি হয়তোবা চাচ্ছেন না, কিন্তু কোনো না কোনোভাবে আপনার মন কারোর প্রতি সেভাবে যখন হয়ে যায় তখন রিলেশনটা হয়ে যায়। এটার জন্য আসলে পূর্ব প্রস্তুতি অথবা আহ, আলাদা আনুষঙ্গিক অনেক কিছুরই প্রয়োজন পড়ে না, যেটা হবার সেটা সেই সময় হয়ে যায়। তো ভাইয়া ভাবি আসলে কেমন আছে? আছে, আলহামদুলিল্লাহ ভালো। ভাবি যদি আমাদেরকে দেখে থাকেন, ভাবি আপনার জন্য অসংখ্য ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা। আশা করি অনেক বেশি ভালো থাকবেন বাবুদেরকে সাথে নিয়ে। তো ভাইয়া আপনার কিছু যদি বলি, ভাবিকে এক শব্দে মানে প্রকাশ করতে হবে, কি বলবেন ভাবিকে তাহলে? আমি এটি বলবো যে আমার জীবনে আমাকে সৃষ্টি করার পিছনে তার অনেক বেশি ভূমিকা রয়েছে। খুবই চমৎকার, মানে আসলে ভালোবাসার মানুষের মুখ থেকে এরকম কথা শুনতেও আসলে খুব বেশি ভালো লাগে, এবং পার্টনার যদি সাপোর্টিভ হয় তাহলে তো আর কথাই নেই। আলহামদুলিল্লাহ। তো যেহেতু অনেক কিছু জানলাম, ভাবি দোয়া রাখবেন, এবং আসলে দোয়া প্রার্থী ভাবি। তো ভাইয়া আমরা আবার একটু তাহলে কমেন্ট সেকশনে ব্যাক করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে শাকিল মাঝি ভাইয়া, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ভাইয়া বলছে রানা ভাই একজন ভালো মনের মানুষ, রানা ভাইয়ের জন্য দোয়া ও শুভকামনা রইল। ধন্যবাদ রইল, তোমার জন্য শুভকামনা। রয়েছে বাবু ভাইয়া বলছে সুন্দর অনুষ্ঠান, অসংখ্য ধন্যবাদ। রয়েছে মিলন শিকদার বলছে লাভ ইউ রানা মামা। ধন্যবাদ। রয়েছে তানভীর আলম রূপক ভাইয়া বলছে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুয়েল হোসেন ভাইয়া বলছে জীবনকে সহজ করার সবচেয়ে বড় টিপস হলো পজিটিভ থাকা। একদম, ভাইয়াও কিন্তু তাই বলেছে। ওকে, এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে আরিফ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। রয়েছে বাবু ভাইয়া বলছে রানা ভাইয়ের জন্য শুভকামনা রইল। শুভকামনা রইল তোমার জন্য। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এবং যেহেতু ভাইয়া আমাদের ঘড়ি কাটা বলছে 8:15, মানে আমরা একদম শেষের দিকে যেহেতু চলে এসেছি, তো ভাইয়া আমরা আজকের মতো আমাদেরকে বিদায় নিয়ে নিতে হবে। তবে ভাই বিদায় নেওয়ার আগে আমি আপনাকে বলবো যে ভাইয়া শেষবারের মতো আমাদের শ্রোতাদের জন্য একটা ছোট্ট মোটিভেশনাল মেসেজ কি দেবেন? আমি বরাবরই যখন থেকে বই পড়ি, অনেক ক্ষেত্রে দেখেছি বই আমাদের জীবনে অনেক বেশি ভূমিকা রাখে যখন আমরা বিশেষ করে কঠিন কোনো পরিস্থিতিতে থাকি। তো সেই জায়গা থেকে নয়, বরঞ্চ আমি আমার ব্যক্তিগত জীবনের আমাদের প্রত্যেকের চলার পথে প্রতিটা মুহূর্তে আমাদের শিক্ষণীয় থাকে। সেই জায়গা থেকে আমি নিজেকে কখনো বিশেষ কেউ ভাবি না, এবং বিশেষভাবেও নিজেকে উপস্থাপন করি না। আমি খুব সাধারণ একজন মানুষ, খুব সহজভাবেই নিজেকে ভাবি। তো সেই জায়গা থেকে আমি আমার যারা শুনছেন তাদের প্রতি এইটুকু অনুরোধ থাকবে, আপনি সবসময় আপনার আশপাশ যা কিছু রয়েছে সেইগুলোর প্রতি আপনি পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখবেন, এবং আপনার কাছে যারা নেগেটিভ বিষয়গুলো আপনাকে পুশ করে তাদের থেকে দূরে থাকবেন। তাহলে আপনি অনেকটা নিজের জীবন সহজ এবং সুন্দর করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদেরকে। তো ভাই একেবারে শেষ সময় যেহেতু আমরা এসে পড়েছি, তো ভাইয়া আজকে আমাদের সাথে যুক্ত হয়ে ভাইয়া আসলে আপনার অনুভূতিটা কি, এবং অনুভূতিটি ব্যাখ্যা করার পর ভাইয়া যদি আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিতেন। অবশ্যই আগেই বলেছি যে এই অনুষ্ঠানের সাথে যুক্ত হতে পেরে আমি অবশ্যই নিজেকে গর্বিত মনে করি, এবং বিশেষভাবে এই বিক্রমপুর FM তাদের প্রতি আমি তার সাথে যুক্ত প্রত্যেকের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আজকের এই বিক্রমপুর FM 99.2 অর্ণা সহ অন্যান্য যারা রয়েছে প্রত্যেকের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আশা করব যদি সুযোগ দেয় আগামী দিনও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ মাসুদ রানা ভাইয়া। ধন্যবাদ শ্রোতারা আজকের ক্যাম্পাস ইভিনিং শোতে সাথে থাকার জন্য। এবং আমি অর্ণা আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিয়ে নিতে হবে, তবে এই বিদায় কিন্তু চির বিদায় হবে না। আমি আবারও চলে আসবো আপনাদের সাথে, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু, আপনাদের সাথে আড্ডা দিতে আপনাদের পছন্দের রেডিও বিক্রমপুর 99.2 FM এ। আবার দেখা হবে আগামী শোতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। স্টে হ্যাপি, স্টে মোটিভেটেড। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই। স্টে টিউন অ্যাট প্রাণের কথা মনের স্বর রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম।